আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের অষ্টম ক্লাস। তো আমরা ইতিপূর্বে দুইটি পদার্থের প্রসারণ সম্পর্কে কথা বলছি, খেয়াল করো সবাই। একটা হচ্ছে কঠিন পদার্থের, আরেকটা ছিল তরল পদার্থের। তো কঠিন পদার্থের প্রসারণ নিয়ে যখন কথা বলছি, সেখানে বলছিলাম যে কঠিনের প্রসারণটায় তিনটা বিষয় ছিল: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। যার কারণে দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহ তিনটা বিষয় আলোচনায় আসছে। তো গত দিনের যে ক্লাসটা ছিল সেখানে বললাম যখন তরলের প্রসারণে কিন্তু আমাদের তরলের প্রসারণটা ছিল শুধু আয়তন প্রসারণ। সেটা আমি ব্যাখ্যা করে বলছিলাম যে তরলের প্রসারণ কেন আয়তন প্রসারণ। তরলের প্রসারণটা আয়তন প্রসারণ এজন্য কারণ তরলের শুধু নির্দিষ্ট আয়তনটাই আছে, ক্ষেত্রফল কিন্তু নির্দিষ্ট না। তো যখন তুমি তাকে যেই পাত্রে রাখো, তরল কিন্তু তখন ঠিক সেই পাত্রের আকার ধারণ করে। এজন্য তরলের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ ধরা যাবে না, দৈর্ঘ্যের তো কোনো ব্যাপার স্যাপার নাই। এজন্য তরলের প্রসারণ মানেই কিন্তু ছিল আয়তন প্রসারণ। কিন্তু সেই আয়তনের মধ্যে আবার তরলের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা ছিল যে তরল যেহেতু স্বাধীন না, তাকে আবার কোনো পাত্রে রেখে তাপ দেওয়া লাগতো। সেজন্য আবার সেই প্রসারণের মধ্যে আবার আমাদের দুইটা প্রসারণ আসছে। একটা ছিল হচ্ছে তোমার প্রকৃত, আরেকটা আপাত। আরেকটা ছিল পাত্রে প্রসারণ, যেহেতু পাত্রে নেওয়া লাগছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্যাসের প্রসারণ। তো গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ওরকম। গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রে বিষয়টা থাকবে আয়তন প্রসারণ, কারণ গ্যাসও তো আমরা জানি যে নির্দিষ্ট আয়তন। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো গ্যাসের তো নির্দিষ্ট ক্ষেত্রফল নাই, নির্দিষ্ট আকার নাই, দৈর্ঘ্যের তো প্রশ্নই আসে না। এরপর আমি যে নির্দিষ্ট আয়তনের কথা বলছি, গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আয়তনও নাই। আচ্ছা, তো আয়তন নাই আবার আয়তন আছে, এই বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে আবার নাই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন তখনই থাকবে যদি আমরা সেই গ্যাসীয় পদার্থের উপরে কোনো চাপ প্রয়োগ না করি। কিন্তু যদি আমি সেই গ্যাসীয় পদার্থের ভেতরে চাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু চেঞ্জ হবে। কিরকম? যেমন আমি একটা গ্যাসকে একটা বেলুনের ভেতরে রাখলাম, তা আমি কি করলাম, সাইড থেকে চাপ দিয়ে সে বেলুনটাকে আরো ছোট করলাম। তো যখন আমি বাহির থেকে চাপ দিলাম, তখন কিন্তু আমার বেলুনটা আগের চাইতে সাইজে ছোট হলো। সাইজে যখন ছোট হলো, তখন কিন্তু আমার গ্যাসীয় পদার্থের ডেনসিটি বেড়ে যাবে, কারণ পদার্থগুলো কাছাকাছি আসবে। আর সাথে সাথে পরিবর্তন হবে চাপের। এই চাপের পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হবে। হ্যাঁ, কারণ যেহেতু চাপটা বেশি দিতেছে, তখন কিন্তু তোমার আয়তনের পরিবর্তন। তাহলে গ্যাসীয় পদার্থের প্রসারণটার ক্ষেত্রে একটা বিষয় দেখো বিবেচনা, এখানে কিন্তু আমি আয়তন প্রসারণের কথা বলতে পারবো না। যদিও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাকে আয়তন প্রসারণের কথা বলতে হয়, তাহলে আবার আমার এখানে বিবেচনায় নিতে হবে চাপের ব্যাপারটা। যে আয়তন প্রসারণ বিবেচনা করতে গেলে চাপের মান নির্দিষ্ট রাখতে হবে। চাপ কিন্তু গ্যাসীয় পদার্থকে চেঞ্জ করে দিতে পারে, বাট ওই চাপ কিন্তু তরল বা কঠিন পদার্থকে চেঞ্জ করতে পারবে না। মানে যে পাত্রের বাহির থেকে চাপ দিলে তরল কিন্তু চাইপা ছোট হয়ে যাবে না, কিন্তু গ্যাসীয় পদার্থ ছোট হয়। সুতরাং আমি আবারও বলি, রিপিট করি, যে গ্যাসের প্রসারণটা দেখতেই পেলা যে ওই তোমার কঠিন বা তরলের মতন একটু জটিল, একটু ক্রিটিক্যাল একটা ব্যাপারই দাঁড়ালো। তাহলে গ্যাসের প্রসারণ মানে আয়তন প্রসারণ আমি বললাম, কিন্তু চাপ তার সাথে জড়িত, মানে চাপের মানের কোনো পরিবর্তন হতে পারবে না। আচ্ছা, তো এই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো প্র্যাকটিক্যালি মানে কিছু দেখাবো। আমাদের এরকম ক্যালকুলেশন টাইপের তেমন কিছু নাই, মূলত আমি যেটা ব্যাখ্যা করলাম সেটাই। আর ইকুয়েশন থেকে কিছু বিষয় বুঝতে পারবো যে তাহলে গ্যাসের সমীকরণের ক্ষেত্রে চাপ এবং আয়তন দুইটা বিষয় একসাথে জড়িত থাকবে। অর্থাৎ চাপকে যদি নির্দিষ্ট করি, তাহলে তোমার হচ্ছে আয়তনের প্রসারণটা চিন্তা করতে পারবো। আবার আয়তনের মানকে যদি নির্দিষ্ট রাখতে চাই, সেটাকে নির্দিষ্ট রাখি, তাহলে হয়তো আমরা চাপ, অর্থাৎ চাপ এবং আয়তন দুইটা বিষয় একসাথে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই। ওকে, দেখো, গ্যাসকে চাপ দিয়েই সংকুচিত করা যায়, তারা সংকুচিত করা যায় মানে কিন্তু আয়তন ছোট করা যায়। তাহলে তো তোমার তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে না, তাহলে চাপ। এখন যদি তাহলে আমি তাপ দিয়ে যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে ওই যে চাপের নিয়ন্ত্রণটাকে সরাই দিতে হবে, কারণ চাপ যেহেতু এর উপরেই করতে পারবে, মানে এটার উপরে যেহেতু চাপ একটা কর্তৃত্ব খাটাতে পারবে, সেক্ষেত্রে আমি যদি একে তাপ প্রয়োগের মাধ্যমে প্রসারিত বা এরকম করতে চাই, তাহলে চাপের ব্যাপারটা আমার নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। চাপ যেন পরিবর্তন না হয় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে একটা ইকুয়েশন আছে, আদর্শ গ্যাস সমীকরণ। আসলে এই গ্যাসীয় সমীকরণটার ব্যাকগ্রাউন্ডে আমি আর কিছু বলবো না, নাই যেহেতু আসলে কিছু বিষয় ব্যাকগ্রাউন্ড বলে লাভ নাই। এটা তোমরা একটু উপরে ক্লাসে গেলে পাবা। এটাকে বলে আদর্শ গ্যাস সমীকরণ। আমি হয়তো কোনটা দ্বারা কি বুঝাই সেটাই বলবো, তোমাদের বই সরাসরি এটাই বলছে। একটু উপরে ক্লাসে গেলে আছে, কেমিস্ট্রি বই হয়তো বা তোমরা এটা পাইতে পারো ইকুয়েশনের ব্যবহারটা। সেটা হলো দুইটা বা তিনটা ইকুয়েশনের সংমিশ্রণে আদর্শ গ্যাস সমীকরণ হয়। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চাপের সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলোর সংমিশ্রণে এই পিভি সমান এনআরটি ইকুয়েশনটা তৈরি হয়। তো সেই সূত্রগুলো যেহেতু 9 এর বইয়ে নাই, আর আগের বইয়ে এই সূত্রটা ছিল না, যেহেতু তোমাদের বই আছে, আমরা সূত্র দিয়ে অঙ্ক করবো, অঙ্কগুলো তোমরা পারবা, কোনো সমস্যা হবে না, কিন্তু ফর্মুলাটা মাথায় রাখতে হবে।
তো কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, একদম সহজ ব্যাপার। এখানে পি হচ্ছে প্রেসার মানে চাপ, পি হচ্ছে প্রেসার বা চাপ, এখানে ভি হচ্ছে ভলিউম বা আয়তন। আচ্ছা, এখানে আর হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় গ্যাস ধ্রুবক। এর মানটা এই যে পরেই আছে, দেখো 4 নম্বরে। গ্যাস ধ্রুবকের মান এবং একক কি? গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314, মানে আরেকটা ধ্রুবক যার মান হচ্ছে 8.314, এই যে সামনে একক সহ দেওয়া, জুল পার, এই যে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এনটা হচ্ছে এন লেখা আছে এখানে গ্যাসের পরিমাণ। তো এনটা যে গ্যাসের পরিমাণ, আচ্ছা, আর টি হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, তবে এটা অবশ্যই কেলভিন এককে, এটা একটু মাথায় রাখতে হবে। আমি বোধহয় আগে থেকে তোমাদের একটু বলছি কিনা জানি না, যে তাপমাত্রার ক্ষেত্রে যখন সূত্রে টি থাকবে তখন কিন্তু তাপমাত্রা কেলভিন এককে প্রকাশ করতে হবে। আর যদি সূত্রে টি না থেকে থেটা থাকে তাহলে তাপমাত্রাকে সেলসিয়াস এককে প্রকাশ করতে হয়। তাহলে বাকি থাকলো কিন্তু এন, এন হচ্ছে গ্যাসের পরিমাণ। এই গ্যাসের পরিমাণটা হিসাব করতে হবে মোলের মাধ্যমে, কারণ আমরা জানি যে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তো মোলের জন্য আবার তোমাদের একটু কেমিস্ট্রি ধারণা জানতে হবে যে এক মোল কাকে বলে। তো আমি একটু বলি মোল কাকে বলে। কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে এক মোল বলে। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে এক মোল বলে, তার মানে তার এক অণু, একটা পদার্থের এক অণু, এক অণুর যে ভর, এক অণু মানে আণবিক, তার যে ভর সেটাকে যদি আমি গ্রামে বলি তাহলে সেটাই কিন্তু হয়ে যাবে এই এন এর মান। তবে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে এন এর মান দেয়া থাকবে, বিশেষ করে এখানে অত পেঁচাপেচি থাকবে না। আমাদের ভাবে মোল টোল দিয়া কেমিস্ট্রিতে হয়তো এগুলো আছে, ওরকম হিসাব করার দরকার নেই। এন সাধারণত আমি সরাসরি অঙ্কের মধ্যে দিয়ে দেবো যে এন এর মানটা আসলে কিভাবে হয়। তো দেখো পি চাপ, ভি আয়তন, এন গ্যাস আর ধ্রুবক, টি তাপমাত্রা, তো সবগুলোই মোটামুটি তোমরা এখান থেকে পেয়ে গেছো। তো এতটুকু জানা থাকলে মোটামুটি এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করা যাবে। তো আমি এখন এই সমীকরণ ব্যবহার করে একটা অঙ্ক দেখাবো। দেখো 1 নম্বর অঙ্কটা, সবাই খুব সুন্দরভাবে মনোযোগ দাও, আশা করি মনোযোগ দিলেই পারবা। তো এখানে কিছু ব্যাপার আছে সেটা আমাকে একটু বুঝতে হবে এবং মাথায়ও রাখতে হবে। বিষয়টুকু কিছু বেসিক আমার মাথায় থাকতে হবে অঙ্কটা পারতে গেলে। কিরকম? যেমন বলছে প্রমাণ চাপে, এই প্রমাণ চাপ বলতে কি বোঝায় এটা এখন আমাকে জানতে হবে। প্রমাণ চাপ মানে হচ্ছে, আমরা জানি প্রমাণ চাপ মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এটা কিন্তু 1 এটিএম, এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ছি 1 এটিএম। তো 1 এটিএম এর মানটা কত সেটা হয়তো তোমাদের মনে আছে, 1 এটিএম সেটা আমাদের সেখানে ছিল 1 এটিএম। এটাকে আমরা কিন্তু প্যাসকেলে নিয়ে নিছিলাম 101325। আমি দুইটা একক বলছিলাম, আমি আপাতত এটাই এখন বলি, 292 ছিল কিন্তু আমরা এটা বলি 1 এটিএম সমান 101325, এত প্যাসকেল, এটা হলো 1 এটিএম। তাহলে প্রমাণ চাপ বলে আমাকে 1 এটিএম নিতে হবে, এত প্যাসকেল। তো এটাকে আবার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা যায়, এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে এখানে মানটা নেওয়া আছে, সেটা আমরা ইচ্ছা করলে নিতে পারবো। আর তাপমাত্রা আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে কেলভিনে প্রকাশ করতে হবে তাপমাত্রাটাকে। আর এই যে 32 গ্রাম অক্সিজেন আছে, এখান থেকে আমার কিছু বিষয় বোঝার আছে, যে 32 গ্রাম অক্সিজেন মানে কি? 32 গ্রাম অক্সিজেন মানে কিন্তু 1 মোল। কিভাবে এখন তাহলে বোঝো? হ্যাঁ, এক অণু, অক্সিজেনের এক অণু, তাহলে অক্সিজেনের এক অণু কি সেটা তো আমরা জানি খুব সহজেই আশা করি, যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য অণুগুলোর গ্যাস সমূহ হচ্ছে দ্বিপরমাণু, তাই না? তাহলে অক্সিজেন তো অবশ্যই O2 হবে। এই যে O2 কত, অবশ্যই সেটা গ্রাম হিসেব করতে গেলে 32 গ্রাম হবে। তাহলে যেহেতু 32 গ্রাম বলছে, তাহলে আমি কিন্তু অবশ্যই বলতে পারি যে এটা সমান হচ্ছে 1 মোল। তাহলে আমার কিন্তু প্রশ্ন থেকে বুঝে নিতে হয়, তার মানে O2 এটা টুটা একটু নিচে ধরে নিও, 32 গ্রাম তার মানে হচ্ছে 1 মোল। তাহলে 32 গ্রাম বলতে কিন্তু অক্সিজেনের 1 মোল, তার মানে এন এর মান কিন্তু 1। তাহলে এটা কিন্তু প্রশ্ন থেকে বুঝে নিতে হলো। আর এই যে গ্যাস ধ্রুবক আর এর মান এই যে আমার ব্র্যাকেটে দেওয়া আছে, তো আমার এখন বের করতে হবে কি? আয়তন বের করতে হবে। তাহলে দেখো আমরা যে সলিউশনে চলে যাচ্ছি। প্রমাণ চাপ, এখন তো প্রশ্ন জাগতে পারে স্যার চাপটা কিভাবে পেলাম? এই যে প্রমাণ চাপ, ওই যে 101325 সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করছি। এই যে গ্যাস ধ্রুবকের মানটা প্রশ্নে দেওয়া আছে, এই যে এন এর মান বুঝে নিচ্ছি 32 গ্রাম মানে 1 মোল। কিভাবে 1 মোল হলো সেটা বলছি, কারণ এক অণু, এক অণু অক্সিজেনে 32 গ্রামই হয়, 32 হয় আর কি, 32। তো সেটাকে আমি বলছি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে। আমি বলছি যে এই সূত্রে কিন্তু টি এর মান কেলভিনে না নিলে হবে না। তো আয়তন হচ্ছে ভি সমান ওয়াট, আমরা জানি পিভি সমান এনআরটি। অঙ্ক কিন্তু এখানেই শেষ না, এরপর একটু কাজ আছে, সেটাকে আমি বলি। যেহেতু পিভি সমান এনআরটি লিখছি, তুমি এখান থেকে লাগবা ভি সমান এনআরটি ডিভাইডেড বাই পি। এবার এন এর মান আছে, আর এর মান আছে, টি এর মান আছে এবং ভি এর মান আছে, শুধু মানগুলো জাস্ট বসাই দিলেই তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো যারা 10 পারবা তাদের জন্য 11 নম্বর বলি, একদম হুবহু, কোনো পার্থক্য নাই। দেখো এত এটিএম, এত প্যাসকেল চাপে, তাহলে এখানে চাপ সরাসরি দেওয়া আছে। এবার আর প্রমাণ চাপ বলা নেই, এবার সরাসরি চাপ দেওয়া আছে প্রশ্নে 25 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই সেলসিয়াসকে কেলভিন বানাতে হবে। 1 মোল গ্যাসের, তো এবার আবার ওই যে এন এর মান 1 সেটা ভালো করে বোঝা গেল, কারণ এবার ডাইরেক্ট লেখা দিছে 1 মোল। এখানে তো তাও 32 গ্রাম অক্সিজেন দিয়ে বুঝে নিচ্ছি, যদি এখানে 32 গ্রাম না থেকে 16 গ্রাম অক্সিজেন থাকতো তাহলে কিন্তু এন এর মান 1 হইতো না, তাহলে এন এর মান হইতো 0.5, কারণ তখন হইতো হাফ মোল। বাট এটাই কিন্তু আরো ভালো, এটা একদম 1 মোল বলে দিচ্ছে। তাহলে গ্যাসের আয়তন বের করো। তার মানে 10 এবং 11 নম্বর সম্পূর্ণটাই হচ্ছে এর অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব।
পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। গ্রাফিক্যালি বুঝতে হবে জিনিসটা, চিত্রের সাহায্যে, গ্রাফিক্স চিত্র এঁকে, সেটা হলো পদার্থের অবস্থার পরিবর্তনে। তো এখন পদার্থের অবস্থার পরিবর্তন কথাটা যখন আমি এখানে নিয়ে আসলাম, তখন আমার বোঝা দরকার যে পদার্থের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়। তো পদার্থের অবস্থা তিনটা, আমরা তিনটাই মূলত নিব, যাবতীয় ক্যালকুলেশনে কিন্তু আমাদের তিনটাই নিতে হবে, চতুর্থটা নেওয়ার সুযোগ নেই। তাহলে কঠিন অবস্থা, তরল অবস্থা আর হচ্ছে বায়বীয় অবস্থা। এই তিনটা অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, তার মানে তাপ প্রয়োগের কারণে কিভাবে এই তিনটা অবস্থার পরিবর্তন হয়। ইংরেজিতে হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন চেঞ্জ স্টেট, তার মানে অবস্থার পরিবর্তনে তাপের কি প্রভাব আছে, পদার্থের অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন বলতে কিন্তু বলে না যে অবস্থা, তিন অবস্থা, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থা। আর অবস্থার পরিবর্তন মানে আমি সহজে যদি বলি, তাহলে অবস্থার পরিবর্তন মানে হলো কঠিন তরল হয়ে যেতে হইব। কঠিন যদি কঠিনই থাকে, যত যাই করি না কেন, তারা গুঁড়া করছি, ছোট করছি, সাইজ করছি, কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। এখানে যেটা বোঝাবো, যেমন তোমার বা একটা কোন একটা বস্তু দিচ্ছি, সেটা অনেক বড়, তো তাকে নানান ভাবে ছোট করলাম, ভেঙে ফেললাম, গুঁড়ো করলাম, কিন্তু অবস্থার পরিবর্তন হলো না। তাকে যদি গলায় আমরা তরল করতে পারি, তাহলে অবস্থার পরিবর্তন হবে। দেন আবার আরেকবার অবস্থার পরিবর্তন করতে গেলে কি করতে হবে, ওই গলানো জিনিসটাকে আবার পুনরায় বাষ্প বানাইতে হবে। গলানোটাকে যতই করি, তাকে গাঢ় করি, ঘন করি, লিকুইড, মানে এটাকে এই অবস্থায় যত পরিবর্তন করি, অবস্থার পরিবর্তন হবে না। তাহলে অবস্থার পরিবর্তন মানে কিন্তু পুনরায় একদম কঠিন থেকে সরাসরি তরল হয়ে যাওয়া, আবার তরল থেকে পুনরায় বাষ্প হয়ে যাওয়া। তার মানে অবস্থার পরিবর্তনে আমরা এই তিনটা বিষয়কেই বেশি গুরুত্ব দিব। তো অবস্থার পরিবর্তনের সাথে জড়িত আছে দুইটা বিষয়, সেটা আমি তোমাদের আগে অলরেডি এই চ্যাপ্টারের পেছনে পড়াইছি। একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। কারণ আমরা জানি অবস্থার পরিবর্তন যখন হয়, তখন এই দুইটা জায়গায় তাপমাত্রাটা স্থির হয়ে যায়, একটা গলনাঙ্কে আর একটা হচ্ছে স্ফুটনাঙ্কে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের আরো বেশ কয়েকটা নাম আছে আমরা জানি। গলনাঙ্ককে আমি বলছিলাম বরফ বিন্দু, সেটাকে আমি বলছিলাম নিম্ন স্থিরাঙ্ক। স্ফুটনাঙ্ককে আমি বলছিলাম বাষ্প বিন্দু, সেটাকে বলছিলাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে যেই নামেই ডাকি না কেন, আসলে গলনাঙ্ক একটা বিষয়, স্ফুটনাঙ্ক একটা বিষয়। অর্থাৎ গলনাঙ্কে একবার তাপমাত্রা স্থির হয়ে যায়, আর স্ফুটনাঙ্কে একবার তাপমাত্রা স্থির হয়ে যায়। তো গলনাঙ্কে যখন তাপমাত্রা স্থির হয়ে যায়, তখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন তাপমাত্রার পরিবর্তন হয় না, তখনই অবস্থার পরিবর্তন হয়। আর যতক্ষণ তাপমাত্রার পরিবর্তন হবে, ততক্ষণ কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হবে না। দুইটা বিষয় কিন্তু এখানে একটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ আমি আবারও সহজ করে বলি যে তাপমাত্রার পরিবর্তন হলে অবস্থার পরিবর্তন হবে না, আবার অবস্থার মানে তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাহলে অবস্থার পরিবর্তন হবে। যে কোনো একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে অবস্থা। দুইটা বিষয়কে আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে, যে একটা পরিবর্তন হবে, আরেকটা হবে না, তার মধ্যে যেটাই হোক। যেমন আমি আমার ক্যালকুলেশন আমি দেখলাম যে আমার আলোচনায় তাপমাত্রার পরিবর্তন হইতেছে, তাহলে তখন আমি নিশ্চিত থাকবো যে তখন আমার অবস্থার কোনো পরিবর্তন হবে না। আবার আমি দেখলাম যে হিসেব থেকে যে না, এবার ক্যালকুলেশন যাই করতেছি সেখানে দেখতেছি যে অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে তখন আর তাপমাত্রার পরিবর্তন হবে না। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা। তো এইটাই আসলে আমি এখানে চিত্রের মাধ্যমে একটু ক্লিয়ার করবো তোমাদের পুরো ব্যাপারটা। আর আরেকটু ব্যাপার তোমাদের বলিনি, এই যে তাপমাত্রার পরিবর্তনটা যখন হবে না, তখন যে অবস্থার পরিবর্তন হবে, তখন যে তাপের ব্যাপারটা, যে তাপটা প্রয়োগ করবো, সেই তাপটা আসলে কোথায় যাবে, সেটা কিন্তু তখন বাহ্যিক থেকে দেখা যাবে না। বাট ওই তাপটাকে কিন্তু বলা হয় সুপ্ত তাপ। তো আমাদের এখানে আলোচনায় জন্য সুপ্ত তাপ আসবে। তো সুপ্ত তাপ আবার দুই প্রকার, একটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, আর একটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপটা হলো গলনাঙ্কের ক্ষেত্রে, আর বাষ্পীভবনের সুপ্ত তাপটা হচ্ছে বাষ্পীভবনের ক্ষেত্রে। তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা আমি সম্পূর্ণ তোমার বইয়ের চিত্রটাই নিয়ে নিছি, কিন্তু আসলে আমার কাছে বইয়ের চিত্রটা নিলাম মাইনা, ঠিক আছে, কিন্তু বইয়ের চিত্রটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়, মানে কেমন যেন কিছু নাই কিছু নাই এরকম। তা আমি একটু চিত্রটাকে কিছু আছে বানাই নেই এরকম। যেমন আমরা মনে করলাম যে আমাদের এই চিত্রে এটা হচ্ছে এ বিন্দু, এই যে। তো তাহলে এ বিন্দু থেকে আমি শুরু করলাম, আমি কয়েকটা বিন্দু কাউন্ট করবো, এখানে আমার বাকি বিন্দুগুলো বিবেচনা করার দরকার নাই। এ বিন্দু বিবেচনা করব, বি বিন্দু বিবেচনা করব, সি বিন্দু বিবেচনা করব, তারপরে হচ্ছে আমি বিবেচনা করব ডি বিন্দু, দেখো সবাই। তারপরে আমি ডি এর পরে হচ্ছে এখানে একটা বিন্দু নিব, এটা হচ্ছে আমি ই বিন্দু বিবেচনা করব, তারপরে আমি এফ বিন্দু বিবেচনা করব। তো এই বিন্দুগুলো আসলে বিবেচনা করে আমি কি বোঝাতে চাই সেটা একটু সবাই খেয়াল করো। এটা তো এখানে আমরা এইদিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা দেখানো হয়েছে এখানে। তো আমি ঠিক তাপমাত্রা যেহেতু তারা দেখানো প্রশ্নে যেহেতু দেখানো হয়েছে, তো আমি তাপমাত্রার কথাই বললাম। আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আবার সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে 0°C। এই যে আমি একটু হাইলাইট করে দিলাম। আচ্ছা, কালারটা বোধহয় আর একটু স্ট্রং হলে বোধহয় ভালো হবে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 20°C, যেটা 40°C, যেটা 60°C, যেখানে হচ্ছে 80°C, যেটা হচ্ছে 100°C। তার মানে এটা হচ্ছে তাপমাত্রা দেখানো আছে। আর এইদিকে যেহেতু সময়ের ব্যাপারগুলো দেখানো আছে, কারণ সময় তো আসলে আমার কোনো গ্রাফে মান দেওয়া নাই, তো আসলে মান না দিলে তো আমরা বুঝি না।
তো আমি একটু তোমাদের সুবিধার জন্য এটার ভিতরে একটু মান দিই, যেমন আমি এখানে 2 সেকেন্ড মনে করি, হ্যাঁ, তারপর আমি এখানে একটু 4 সেকেন্ড মনে করি। কারণ যদি একটা মান না দিই তাহলে সেখান থেকে কি বুঝবা, তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড। পরে আমি বিন্দুটা আবার আইডেন্টিফাই করে দিই, মানে লেখাটা একটু সামনে পরে পড়তে পারে, তারপর এটা 8 সেকেন্ড। আমি লেখাটার ভিতরে না লিখে একটু নিচে লাগলাম, এটা 8 সেকেন্ড। তারপরে এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তার মানে এটা হলো আমি টাইম বোঝার জন্য আমি এভাবে ব্যাখ্যা করি। 10 এর পর এটা হচ্ছে 12 সেকেন্ড, যেহেতু চিত্রে কিছু দেয়া নাই, এটা হচ্ছে আমি মনে করলাম 14 সেকেন্ড। তারপরে এটা হচ্ছে 16 সেকেন্ড। তো আমার এখানে মোটামুটি 16 সেকেন্ড পর্যন্ত হিস্ট্রি আছে। তো আমি এবার প্রত্যেকটা পয়েন্টকে একটু আইডেন্টিফাই করে, এই যে 2 সেকেন্ড মানে কিন্তু আমি এই বিন্দুটা বুঝাইছি। 4 বলতে এটা, 6 বলতে এটা, 8 বলতে এটা, 10 বলতে হচ্ছে এটা, 12 বলতে এটা, 14 বলতে এটা, আর 16 বলতে হচ্ছে এটা। তা আমি একটু গ্রাফটাকে আরেকটু নিজের মতো করতেছি, দেখো বইয়ে যেটা না আছে সেটা। তাহলে এইদিকে আমরা সময় বসাইছি, আর সময়ের এককের একটা ব্যাপার আছে। সময় যেহেতু এককটা তোমরা দেখতেছো না, তো সময়ের এককটা যদি আমি বলি তাহলে আমরা এখানে সময়ের এককটা সেকেন্ড ধরে নিই। আমরা জানি যে একক দিতে হবে, কারণ একক না দিলে তো সময় নিয়ে ঝামেলা হয়। তা আমি সময়ের এককটা মনে করলাম সেকেন্ড। তো সেকেন্ডের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, তাহলে তোমরা দেখো যে প্রথমে ওটাকে গ্রাফ বলি, তাহলে এটাকে আমি হয়তো আবার এক অক্ষ বলতে পারি। যদি এখানে বলা নাই তাহলে এটাকে আমি একটু হয়তো এক অক্ষ চিন্তা করি আমার গ্রাফের। এটা হচ্ছে এক অক্ষ, এটা হচ্ছে আমার গ্রাফের ওয়াই অক্ষ। হ্যাঁ, পুরোটা কিন্তু একটা গ্রাফ। তো এক অক্ষ বরাবর আমরা কি বসাইছি সেটা দেখতেছি, সময় বসাইছি, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা বসাইছি, এরকম আর কি। আর এতে যেতে কি ঘটনা ঘটলো দেখো, 2 সেকেন্ড সময় লাগছে। 2 সেকেন্ড পরে তাপমাত্রা হয়েছে কত, 0। আচ্ছা, এখন আমরা অবশ্যই এটাকে পানি আর বরফের ব্যাপারটা, তো তো প্রথমে ধরো তার তাপমাত্রা, এখানে একটু মিস্টেক আছে, আমি একটু সংশোধনী আনতেছি, তোমরা একটু খেয়াল করো। আমি আসলে খেয়াল করিনি, এটা 0 না, 0টা আসলে উপরে। তো সবাই একটু দেখো, এখানে একটা 0 আছে, আমি হয়তো এখানে আরেকটা 0 যুক্ত করে নিতে পারি। এখানে 2টা 0 না দিলে কেমন হয়, এদিকে এটা আসলে 0 না। এটাকে যদি আমি বলি 20, এটা হচ্ছে 10, তাহলে এটা আসলে আর আমার নিচে মান দিতে হয় আর কি এদিকে। এটা যেহেতু 0, তার মানে এটা 0-র নিচে, তো এটা হয়তো আমি -10 দিয়ে দিতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটা ঋণাত্মক টেম্পারেচার। তো আমি সংশোধনী দিয়ে দিচ্ছি, সবাই তো বুঝে গেছো। এটা আসলে 0 হবে না, 0-র লেভেলটা হচ্ছে এই জায়গায়। তো এখান দিয়ে আমরা সময়টা দেখাইছি গ্রাফের, এই জন্য কেউ বলতে পারে স্যার গ্রাফ তো তাহলে এই সময়টা তো এই বরাবর দেখানো দরকার, তাহলে তো মাঝে চলে যাবে গ্রাফের এটা। তো সেটা তো আসলে আমরা মাঝে দেখাবো না, এই জন্য আমি এটাকে নিচে দেখাই দিছি, সময়টা এইদিকে। তাহলে দেখো, তা প্রথমে আমার যে বস্তুটা আমি নিচে, তার তাপমাত্রা ছিল -10 ডিগ্রি সেলসিয়াস। তো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বস্তুটা অনেক স্ট্রং একটা বরফ, কারণ যেহেতু ঋণাত্মক টেম্পারেচার তাই বরফ। তো আমরা তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে যে বি পর্যন্ত আসতে আসতে তার তাপমাত্রা কিন্তু 0 হয়ে গেছে। তার মানে যে এ থেকে বি তে যেতে যেতে তার কিন্তু কি পরিবর্তন হয়েছে, এই যে এখান থেকে এখানে যাইতে যাইতে তার কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এ বি। আমি একটু এখানে আলাদাভাবে তোমাদের একটু ক্লিয়ার করার জন্য বলি যে এ বি। তো এ বির ক্ষেত্রে যদি আমরা বলি যে এ থেকে বি পর্যন্ত যেতে যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে কি, সেটা কিন্তু তাপমাত্রার পরিবর্তন। তো এখানে তাপমাত্রার পরিবর্তন কিভাবে হলো সেটা যদি একটু ভালোভাবে বোঝো তাহলে সহজেই বুঝতে পারবা। যে তুমি দেখতেই পাচ্ছ, এখানে ছিল -10 আর এখানে হয়ে গেছে 0, তাহলে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এবার আমি বি থেকে সি তে যাওয়ার জন্য যে পরিবর্তনটা, সেটাকে একটু আলাদাভাবে এখানে একটু আমি বিসিটাকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাই। সবাই একটু দেখো, সেটাকে আমরা বলবো বিসি। তো বিসির ক্ষেত্রে কিন্তু আমি যদি পরিবর্তনের কথাটা বলি তাহলে কিন্তু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তো এখানে যদি আমি পরিবর্তন বলতে যাই তাহলে কিন্তু এখানে আমাকে বলতে হবে অবস্থার পরিবর্তন। তো আমি জাস্ট অবস্থা লিখে রাখলাম, অর্থাৎ বিসির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছে। কেন বিসির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন, কারণ এই বি বিন্দুতে কিন্তু বরফ ছিল আর সিতে গিয়ে কিন্তু পানি হয়ে গেছে। এই যে এটা কিন্তু বরফ গলে পানি হয়ে গেছে। আর যখন এই বরফ গলে পানি হবে তখনই কিন্তু আমার গ্রাফের ব্যাপারটা হবে একদম সোজা। তাহলে প্রথমে আমি এ থেকে বি পর্যন্ত চিন্তা করলাম, দেখো এ থেকে বি পর্যন্ত হলো তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তার মানে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। তো এবার আমার বি থেকে সি পর্যন্ত যেটা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা হলো অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কারণ বি তো তাপমাত্রা 0 ছিল, সি তে গিয়েও তাপমাত্রা 0। এবার সি থেকে যখন ডি তে যাবে তখন যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা, এখানে আবার কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। যে সি থেকে ডি তে যেতে তাপমাত্রার পরিবর্তন হলো, তো তাপমাত্রার পরিবর্তন জায়গাগুলো আমি একটু লাল দেখাচ্ছি আর কি। এখানে কি পরিবর্তন হলো, সি ডি তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সি থেকে ডি তে যেতে কি হলো, তাপমাত্রা চলে গেল 0 থেকে 100-তে। 0 থেকে 100-তে। তো 0 থেকে 100-তে যাওয়ার জন্য কি পরিবর্তন খেয়াল করো, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, তো এখানে আমরা একটু নিয়ে নিলাম, এটা হচ্ছে তাপমাত্রা। দেখো সিডিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো এখানে কিন্তু তাহলে কোনো অবস্থার পরিবর্তন হলো না। তো সি এরপরে আমার যে লাস্ট অংশ আছে যেটা আমি এখন চলে যাব, সেটা হলো সিডি থেকে আমি যদি চলে যাই ডি, তাহলে এই ডি থেকে ই পর্যন্ত কিন্তু আমার আবার অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে ডি থেকে যখন ইতে গেছি তখন কিন্তু আমার আবার অবস্থার পরিবর্তন হয়েছে। কিভাবে এখানে অবস্থার পরিবর্তন হয়েছে,
সবাই একটু দেখো। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, তো এটাকে আমি ব্ল্যাক করে ফেলছি। তো ডি থেকে যখন ই তে যাব তখন কিন্তু আবার আমার অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ ডি থেকে ডি তেও কিন্তু তাপমাত্রা 100, আর ই তেও কিন্তু আমার তাপমাত্রা 100ই আছে, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন এখানে হয় নাই। সুতরাং এখানে হলো অবস্থার পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম অবস্থার পরিবর্তন। আচ্ছা, ডি হচ্ছে অবস্থার পরিবর্তন। এরপরে ডি এর পরে তো আমার এটা স্টপ নাই, আমার এটা তো আরো পরিবর্তন হয়েছে। আবার কি হলো দেখো, ডি পর্যন্ত। আচ্ছা, এটা একটু কালার মিলে তো দিতে চাইছিলাম, এটাকে আমি একটু হলুদ রাখি যেহেতু এটা অবস্থার পরিবর্তন। এটা রেড হলো কেন, এটা আমরা একটু হলুদই রাখি, যে অংশটা হলুদ। বারবার তো লালের উপর দিয়ে হলুদ, এটাকে হলুদ বানাই দিলাম, কারণ অবস্থার পরিবর্তনটাকে আমি হলুদ রাখছি। তো লাস্ট যে অংশ যেটা আমরা এখন দেখবো সেটা হলো ই থেকে এফ পর্যন্ত, এটাকে আবার আমরা লাল কালার দিয়ে আমি তোমাদের একটু দেখাই দিলাম, যেটা হচ্ছে লাল। তার মানে এটা হচ্ছে আবার কিন্তু তাপমাত্রার পরিবর্তন। তাহলে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে লাস্ট অংশ ই এফ। তাহলে আমার মোট কয়টা অবস্থার কয়বার এখানে চেঞ্জ হলো সেটা আমরা যদি খুব ভালোভাবে দেখি, তাহলে হয়তো আমরা খুব ভালোভাবে এটা আমি একটু উপরের দিকে দিয়ে দিই ই এফ এর ব্যাপারটা। তো দেখো সবাই, তাহলে ইএফ এর ক্ষেত্রে আর কি আমার বলার দরকার আছে, ইএফ এ কি পরিবর্তন হয়েছে? ইএফ এ তাপমাত্রার পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে যে দুইটা জায়গায় তাপমাত্রার পরিবর্তন হয় না, একটা মানে তিনটা তাপমাত্রার পরিবর্তন হয় না, একটা বিসি আর একটা হচ্ছে ডি। এই বিসি আর ডি তে অবস্থার পরিবর্তন হয়েছে। তো বিসি তে কি অবস্থার পরিবর্তন হয়েছে? বি বিন্দু থেকে সি বিন্দুতে যাইতে যাইতে বস্তুটা পুরোপুরি তরল হয়ে গেছে। আবার ডি থেকে ই তে যাইতে যাইতে বস্তুটা কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। তার মানে এই যে বি এবং সি বিন্দুর যে তাপমাত্রা তাকে কিন্তু গলনাঙ্ক বলে, এটাকেই বলে গলনাঙ্ক। যে টেম্পারেচারটার ব্যাপারটা এখানে যদি আমরা এটা ক্লিয়ার করতে যাই তাহলে এটাই হবে কিন্তু যে কোনো সময়। যদি এটা আমি একটু ক্লিয়ার করতে চাই তাহলে এখানে যে টেম্পারেচারটা পাবা বিসির জন্য যে টেম্পারেচারটা আসবে সেটাই কিন্তু গলনাঙ্ক, এটাই হচ্ছে গলনাঙ্ক। আর ডি এবং ই এখানে তো অবশ্যই একটা টেম্পারেচার আছে, হ্যাঁ, সেটা যদি চিন্তা করতে যাই তাহলে সেটাই হবে আমার স্ফুটনাঙ্ক। এটা বানানো একটু ঝামেলা হইতেছে, সেইভাবেই দেখে নাও। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তার মানে এই ডি থেকে ই তে যেতে যে তাপমাত্রাটা এটা হচ্ছে আমার স্ফুটনাঙ্ক। হ্যাঁ, আর এই বি থেকে সিতে যেতে যে তাপটা লাগবে, এখানে তো তাপমাত্রার কোনো পরিবর্তন হইলো না, তাহলে এখানে অবশ্যই একটা তাপ লাগবে। যেই তাপটা লাগবে সেটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর এই ডি থেকে ইতে যেতে যে তাপটা লাগবে সেটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো বি থেকে সিতে যেতে যেটা লাগবে সেটা যেহেতু গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটাকে আবার প্রকাশের একটা রাশিমালা আছে, সেটার সাথে একটু পরিচয় আসলে করে নেই। সেটা হলো এল এফ, ওটাকে এল এফ দ্বারা প্রকাশ করে। তো সেই এল এফ এর আবার একটা মান আছে, আমি সেটা 336,000 জুল কেজি ইনভার্স 1। তো এটা আমি আসলে আপাতত এইভাবে দিলাম, জুল পার কেজি 336,000 এল এফ এর মান। তো এই যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান, এটাকে এল এফ দ্বারা কেন প্রকাশ করে তারও মিনিং আছে। এটাকে ইংরেজিতে বলে লেটেন্ট হিট অফ ফিউশন, এই জন্য এটাকে বলা হয় এল এফ। তো এরপরে আরেকটা আছে সেটা হলো এল বি, অর্থাৎ যে বাষ্প হওয়ার ক্ষেত্রে যেটা স্ফুটনাঙ্কে গিয়ে যেটা আর কি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেটা হচ্ছে 2268,000। তো এটাও আমি এখানে মানটা দিয়ে দিলাম জুল পার কেজি। এই যে এটা হচ্ছে 2268,000, এটা হচ্ছে এল বি, অর্থাৎ এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে অঙ্ক করতে কাজে লাগবে। এল এফ এর মান আর এল বির মান, তার মানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান 336,000 এটা, আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপের মান 2268,000। তো আমি কিন্তু পরবর্তীতে কাকে বলে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলতে কি বোঝায়, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলতে কি বোঝায়, এগুলো নিয়ে কিন্তু অনুধাবনের প্রশ্ন আলোচনা করব। তো সেখানে কিন্তু এই বিষয়টা লাগবে। তো আমরা সহজেই বুঝতেছি জাস্ট বরফ গলতে, অর্থাৎ এই বি বিন্দুতে কিন্তু বরফ 0°C তাপমাত্রার বরফ, আর সি বিন্দুতেও কিন্তু কি পানি 0°C তাপমাত্রার পানি। তার মানে বি থেকে সিতে যাইতে বরফটা গলছে, অর্থাৎ বিতেও কিন্তু 0, সিতেও 0, বাট বিতে হলো 0 তাপমাত্রার বরফ আর সিতে হলো 0 তাপমাত্রার পানি। আবার ডি এবং ই বিন্দুর তাপমাত্রা কিন্তু সমান, ডিতে হচ্ছে 0 তাপমাত্রার মানে ফুটন্ত পানি, আর এই যে ই বিন্দুটা যেটা অলরেডি ঢেকে গেছে এখানে নিচে পড়ে গেছে, তো ই বিন্দুতে হচ্ছে 0 তাপমাত্রার বাষ্প, মানে এখান থেকে এখানে গেলে বাষ্প হয়। তারপরে তো ধীরে ধীরে বাষ্পের টেম্পারেচারটা বাড়তে থাকে। তো ঠিক আছে, দেখো চিত্র থেকে যতটুকু জিনিস বুঝাইলাম তার উপরে এবার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আশা করি চিত্রটা বুঝলে একেবারেই সহজ। প্রথম প্রশ্ন হচ্ছে গলন কাকে বলে? তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে। ওই যে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে। তার মানে একটু আগে আমার যে চিত্র ছিল যদি আমি এখানে একটু দেখাইতে যাই তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়া পর্যন্ত যে তাপ সেটা হলো গলন। শুধু কারণ এখানেও কিন্তু কঠিন ছিল, এখানে গিয়ে তরল হয়ে গেছে, শুধু কঠিনকে তরলে পরিণত করাকে গলন বলে। গলন মানে ঘটনাটা। আর যেই তাপমাত্রায় গলন শুরু হবে তাকে বলে গলনাঙ্ক। এবার সুপ্ত তাপ কাকে বলে? ওই যে
যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটায়, বলছি কিন্তু যে তাপটা কিন্তু দুইবার, যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপমাত্রার পরিবর্তন হবে না, আবার যখন অবস্থার পরিবর্তন হবে না তখন তাপমাত্রার পরিবর্তন হবে। তাহলে যে তাপের কারণে পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটে শুধু অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলে সুপ্ত তাপ। দুইবার হয় এই ঘটনা, এটুকুর জায়গায় একবার হবে, এটুকু জায়গায় একবার হবে, তার মানে ওটা হচ্ছে সুপ্ত তাপ। তারপরে হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, এটা অবশ্যই একটু উল্টা প্রসেস, সেটা হচ্ছে বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে ঘনীভবন বলে। অর্থাৎ ঘনীভবন হচ্ছে বাষ্পীভবনের উল্টা প্রক্রিয়া। ঘনীভবন হচ্ছে বাষ্পীভবনের, আমি যেমন তোমাকে বলি, যেমন বাষ্পে যে পরিণত হওয়া, মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে যাওয়া, তাপ প্রয়োগ করে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেলাম, এটা হলো বাষ্পীভবন। কিন্তু এবার তো আমি উল্টা কাজটাও করতে পারি, আমি যদি তাপ হ্রাস করি তাহলে তো আবার পুনরায় ওই যে বাষ্পকে তো আবার পুনরায় কঠিন করা যায়, কঠিনকে তো আবার পুনরায় বরফ জমায় ফেলা যায়। তো উল্টা প্রক্রিয়াটার নাম হচ্ছে ঘনীভবন। তার মানে বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে। তাহলে যে বায়বীয় অবস্থাটা ছিল সেখান থেকে পুনরায় তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটা হচ্ছে ঘনীভবন, অর্থাৎ বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। এবার হচ্ছে কঠিনীভবন, এটা হচ্ছে আবার গলনের বিপরীত, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কঠিনীভবন বলে। দেখো আমরা কিন্তু পড়ছি কঠিন থেকে তরলে পরিণত করাকে বলা হয় গলন, তাহলে গলনের উল্টা প্রক্রিয়া হলো কঠিনীভবন, মানে পুনরায় তরল দ্বারা আবার কঠিন অবস্থায় রূপান্তরকে কঠিনীভবন বলে। তাহলে একটা গলন, গলনের বিপরীত হচ্ছে কঠিনীভবন, আর বাষ্পীভবনের বিপরীত হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন, কঠিনীভবন এগুলো একটু নতুন শব্দ। আচ্ছা, বাষ্পীভবনের সুপ্ততাপ কাকে বলে? এখানে বলছে শুধু সুপ্ততাপ। তো সুপ্ততাপ তো দুই প্রকার, একটা বাষ্পীভবনের সুপ্ততাপ, একটা গলনের সুপ্ততাপ। গলনের হলো বরফের ক্ষেত্রে, বাষ্পীভবন হচ্ছে বাষ্পের ক্ষেত্রে। তাহলে দুইটাই আছে বাষ্পীভবনের সুপ্ততাপ। যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে বাষ্পীভবনের সুপ্ততাপ বলে। তার মানে এই যে এখানে তরল ছিল, এখানে বাষ্প হয়েছে। আর পরেরটা হচ্ছে গলনের সুপ্ততাপ কাকে বলে? যে তাপ এই যে কঠিনকে তরলে রূপান্তর করে তাকে বলা হয় গলনের সুপ্ততাপ। মানগুলো নির্দিষ্ট, আমি এই যে আগে পেছনে তোমাদের দেখাই দিচ্ছি। এবার বাষ্পায়ন, বাষ্পায়নটা একটা সহজ প্রক্রিয়া। দেখো বাষ্পায়নটা সম্পর্কে আমি একটু ধারণা দিই, যে যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলা হয়। তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলা হয়। যে কোনো তাপমাত্রায় বাষ্পায়নের ঘটনাটা ঘটতে পারে। স্ফুটন না, স্ফুটন একটা ঘটনা আছে, সেটা আমরা পরে দেখবো। স্ফুটন মানে কিন্তু তাকে তাপ দিয়ে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে হবে। আর বাষ্পায়ন কিন্তু যে কোনো তাপমাত্রায় করতে পারে। একটা উদাহরণস্বরূপ মনে করতে পারো, যেমন তোমার বাসায় এমন একটা জায়গা যেখানে একটু খোলামেলা বাতাস আছে, কিন্তু তোমার এই যে বৃষ্টির পানি পড়ে না এরকম ঢেকে রাখা জায়গা, বা খুব একটা যে রোদ পড়ে তাও না, এরকম একটা জায়গায় তুমি এক প্লেট পানি রেখে দিবা, 7 দিন পরে গিয়ে দেখবে যে পানিটা কমে গেছে। এটা কিন্তু 100°C তাপমাত্রায় বাষ্প হয় নাই, এটা ওই যে কোনো তাপমাত্রায় হয়েছে। অর্থাৎ যে কোনো তাপমাত্রায় শুধু তার পারিপার্শ্বিকের কারণে তার উপরিতল থেকে বাষ্প পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। এটা যে কোনো তাপমাত্রায় হয়, তবে এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমরা আমাদের বইয়ে দেখবো। অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যে পাত্রে রাখি সে পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, আমি যেই পরিবেশে রাখছি সেখানে বায়ুর চাপের উপর নির্ভর করবে, শুষ্কতার উপর নির্ভর করবে, আর্দ্রতার উপর নির্ভর করবে, প্রায় 8-10টা পয়েন্ট আছে, সেটা আমরা পরে দেখবো। তো এটার নাম হচ্ছে বাষ্পায়ন। পানির বাষ্পীভবনের সুপ্ততাপ এত বলতে কি বোঝায়? এই যে একটু আগে যেটা পড়াইলাম 2268000 চিত্র আমি বলে দিলাম। তো আগে আমরা বাষ্পীভবনের সুপ্ততাপ কাকে বলে সেটা লিখে ফেলি, এই যে বাষ্প পরিণত করে। তো পানির বাষ্পীভবনের সুপ্ততাপ বলতে কি বোঝায়? ওই যে বাষ্পীভবনের সুপ্ততাপ মানে হলো 100°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100 তাপমাত্রার বাষ্পে, এই যে এখান থেকে এখানে তাপমাত্রা 100°C তাপমাত্রার পানিকে 100 তাপমাত্রার বাষ্পে পরিণত করতে। কিন্তু এই এই সংজ্ঞা দেওয়ার সময় সবসময় 1 কেজি বলতে হবে, কারণ যেহেতু আমরা মানটাকে ঠিক রাখবো। তার মানে 1 কেজি, এই যে 1 কেজি তরল পানিকে 100°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে যে তাপ লাগবে। তার মানে ঠিক 100 থেকে 100, কিন্তু পরিমাণ 1 কেজি। 100 তাপমাত্রার 1 কেজি পানিকে তরল থেকে বাষ্পীয় অবস্থা রূপান্তরের জন্য এত তাপের প্রয়োজন হবে। এটা হলো বাষ্পীভবনের সুপ্ততাপ। যেহেতু এত বলতে কি বোঝায়? মিলিয়ে দেওয়া। যেহেতু বাষ্পীভবনের সুপ্ততাপ এত, তার মানে 1 কেজির জন্য। তো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ প্রথমে সংজ্ঞাটা দিব, সুপ্ততাপ কাকে বলে। তারপরে যেহেতু বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এত, তাহলে একই কথা 1 কেজি বলবো। যে 1 কেজি অর্থাৎ 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে ওই 0°C তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত করতে ঠিক এতটুকু তাপ লাগবে। যতটুকু তাপ লাগবে তাকেই বলা হয় বাষ্পী বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। মিলিয়ে দেওয়া, আর কিছু না। কাকে বলে সেটার সাথে, এত বলতে কি বোঝায়? ঠিক মিলিয়ে দেওয়া। তো বাষ্পায়ন শীতলতার উদ্ভব করে, লাস্ট একটা কোশ্চেন এই পর্যন্ত। তারপরে এই নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা হয়তো পরে আমাদের ক্লাসে আসবে। যে কোনো তাপমাত্রায় তরলকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। আমি কিন্তু বলছি যে কোনো তাপমাত্রায় হতে পারে। বাষ্পায়নের সময় তরল তার আশেপাশের জায়গা থেকে সুপ্ত তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়। বাষ্পায়নের সময় আশেপাশের জায়গায় তাপ হারানোর কারণে তাপমাত্রা হ্রাস পায়, শীতলতার উদ্ভব হয়, বলা যায় বাষ্পায়ন শীতলতার। ঘটনাটা হচ্ছে এরকম। দেখো বাষ্পায়নের ঘটনাটা যখন ঘটবে তখন হচ্ছে যে জায়গাটায় বাষ্পায়ন ঘটবে
সেই জায়গাটা কিন্তু একটু উত্তপ্ত হবে। তো উত্তপ্ত হওয়ার জন্য একটা জায়গা যদি উত্তপ্ত করতে হয় তাহলে কিন্তু সে তাপটা পায় কোথায়? আশেপাশের পরিবেশ থেকে পায়। আশেপাশের পরিবেশ থেকে যখন পায় তখন কিন্তু আশেপাশের পরিবেশটা উত্তপ্ত হয়। একটা সহজ কথা বলি তোমাদের, সেটা হলো যে রুমে তোমার বাসায় যে রুমে ফ্রিজ আছে সেই রুমে গরম লাগে। একদম সহজ কথা। যে রুমে ফ্রিজ আছে সেই রুমে গরম লাগে, কারণ কি? ফ্রিজের ভিতরটা ঠান্ডা করতেছে, ও কি করতেছে বলো? ও তো ভিতর থেকে তোমার গরমটাকে বের করে দিচ্ছে আর বাইরের ঠান্ডাটাকে তার ভিতরে নিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু বাইরের ঠান্ডাটাকে বাইরে থেকে রুম থেকে নিয়ে যাচ্ছে, তাহলে রুমটা ঠান্ডাটা তো আর থাকতেছে না, তাহলে রুমটা গরম হয়ে যাবে, ওরকম ব্যাপারটা। তো বাষ্পায়নের যেহেতু ঘটনাটা ঘটবে, তার মানে ওই জায়গায় একটু অতিরিক্ত তাপ হবে। অতিরিক্ত তাপটা কোথা থেকে পাবে? বাইরে আশেপাশের পরিবেশ থেকে নেবে। আর পরিবেশ থেকে যখন এটা নিয়ে যাবে তখন পরিবেশে অটোমেটিক শীতলতার উদ্ভব হবে। আশা করি সবাই বুঝতে পারছো।